সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকে সম্পাদকীয়তে। আমি জাফর সাদিক। জাতীয় নাগরিক কমিটি জানিয়েছে আগামী কিছুদিনের মধ্যেই নতুন রাজনৈতিক দল ঘোষণা করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও নতুন একটি ছাত্র সংগঠন গঠনের কথা জানিয়েছে আজ। তবে নাগরিক কমিটির নেতৃত্বে নতুন দল গঠনের আগেই শীর্ষ কিছু পদসহ নানা বিষয়ে অন্তর্বিরোধের খবর বেরিয়েছে গণমাধ্যমে। তাহলে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন নিয়ে নতুন দল গঠনের প্রয়াস, তা পূরণে সম্ভাবনা কতটুকু, চ্যালেঞ্জই বা কি? প্রাসঙ্গিক নানা বিষয় নিয়ে আজকে সম্পাদকীয় নতুন দল, নতুন টানা পড়েন। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন ববি হাজ্জাজ, চেয়ারম্যান এনডিএম, এবং রাসেল আহমেদ, সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেবো এখনকার প্রধান শিরোনামগুলো। তিস্তা বাঁচাতে নদীর বুকে লাখো মানুষের ঢল। পানি না দিলেও জনগণের শত্রু হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত, বলছে বিএনপি। নির্বাচন ছাড়া নেই সমাধান, দেশেও ফিরবে না শান্তি। দ্রুত ভোট দিয়ে রাজনীতিকদের হাতে দায়িত্ব ছাড়ার আহ্বান তারেক রহমানের। সংস্কার না করলে ভবিষ্যৎ রাজনৈতিক সরকারের পরিণতিও হবে আওয়ামী লীগের মতো, মন্তব্য উপদেষ্টা। জুলাই হত্যার মামলায় সাবেক মেয়র আতিককে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল। আওয়ামী লীগের 5 নেতা কারাগারে। ইনু, মেনন ও সাংবাদিক দম্পতি শাকিল, রূপা ফের রিমান্ডে। আওয়ামী লীগ আমলে বাংলা একাডেমিতে 175 জন নিয়োগে দুর্নীতি, স্বজনপ্রীতির প্রমাণ পেল দুদক। বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে মিলল 134 কোটি টাকার প্রকল্পে দুর্নীতি। এবং সেনাবাহিনীর তৎপরতায় চাঁদাবাজি, হত্যাসহ কমেছে সব অপরাধ। জেলা সদরের ব্রিফিং। মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার, জানালো স্বরাষ্ট্র উপদেষ্টা। রাসেল, আপনাকে স্বাগত জানিয়ে আমি আপনাকে দিয়েই শুরু করতে চাই, যেহেতু আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং একই সাথে জাতীয় নাগরিক কমিটি যেটি আছে সেটির সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক ধরনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, এবং একসাথেই বলা যায় আসলে কাজ করছেন আপনারা। যেটি নিয়ে মূল আলাপ আমাদের আজকে, যে আপনারা নতুন বন্দোবস্তের কথা বলে 5ই আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশে রাজনীতি করার আগ্রহ প্রকাশ করেছেন, নতুন রাজনৈতিক দল গঠন করবেন এমনটা জানিয়েছেন, এবং এ মাসের মাঝামাঝি বলা হয়েছিল, পরে এখন বলা হচ্ছে 24-25 ফেব্রুয়ারির দিকে আপনাদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটবে। কিন্তু আজকেই আমরা দেখলাম দুটি গণমাধ্যম এবং আরও বেশ কয়েকটি অনলাইন মাধ্যমে আমরা দেখেছি যে রাজনৈতিক দল গঠন নিয়ে আপনাদের যেই আহ্বায়ক পদটা, সেটিতে নাহিদ ইসলামকে মোটামুটি চূড়ান্তভাবে ভাবা হচ্ছে, তিনিও ইঙ্গিত দিয়েছেন। কিন্তু অন্যান্য শীর্ষ পদগুলোতে কারা আসবেন সেটি নিয়ে একটা দ্বিধা বিভক্তি আছে এবং এটি নিয়ে একটা টানাপোড়েন চলছে। একটু বলবেন যে যে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আপনারা রাজনৈতিক দল গঠন করছেন, সেখানে যদি নেতৃত্বের টানাপোড়েনটি থাকে, তাহলে সেই স্বপ্নটা এগোনোর ক্ষেত্রে কী ধরনের বাধার সম্মুখীন হতে হয়? দেখুন, এটি খুবই স্বাভাবিক। আমাদের যে 2024 সালে জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, এই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে সবাই মেধাবী এবং সবারই নেতৃত্ব দেওয়ার গুণাবলী রয়েছে। সেই জায়গা থেকে আমাদের যে নতুন পার্টি আসতে যাচ্ছে, এই নতুন পার্টির আত্মপ্রকাশের আগে আমাদের যে ফরমেশনগুলো করতে হচ্ছে, সেই জায়গাতে সবাই যার যার জায়গায় যোগ্য। এই যোগ্যতার জায়গা থেকে সবাই একটা করে পদ ক্লেইম করছে যে আমি এটা চাই, আমি সেটা চাই। কিন্তু এই যে আমাদের চাওয়ার জায়গাটা হচ্ছে, আমাদের তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী আছে, তারা সবাই যোগ্য, তাই তার প্রত্যেকের জায়গা থেকে অনেকে ক্লেইম করছে। বাট এই যে চাওয়ার জায়গাটা, এটা আমাদের এই বর্তমান 2024 সালে এসে এটা খুবই ভালো একটা মেসেজ দেয়। আপনি দেখে থাকবেন বিগত সময়ে যখন আমরা অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর দিকে তাকাই, আপনি দেখে থাকবেন এই যে ছাত্রলীগ, ছাত্রদল কিংবা অন্যান্য যে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো রয়েছে, তারা তাদের যে নেতৃত্বস্থানীয় যে পদগুলো রয়েছে এবং তাদের যাদেরকে নিয়ে আসতে চায়, তারা কিন্তু হচ্ছে সিলেক্টিভলি চলে আসে। বাট আমাদের এখানে অলরেডি প্রমাণিত হয়েছে যে কারা নেতৃত্বে আসবে। তো সবারই যেহেতু নেতৃত্ব দেওয়ার গুণাবলী রয়েছে, সবাই যোগ্য নেতৃত্ব, আমাদের যেহেতু সবাই আবার তরুণ প্রজন্ম থেকে উঠে আসা, সবাই তরুণ প্রজন্মের নেতা, সেই জায়গা থেকে মতানৈক্য থাকতে পারে,
কিন্তু আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা একটা সুন্দর ফরমেশন নিয়ে সারা বাংলাদেশের সামনে আত্মপ্রকাশ ঘটবে। সেই সাথে এই আত্মপ্রকাশের মাধ্যমেই আমাদের যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে আমরা কথা বলেছি, বাংলাদেশের মানুষকে যে স্বপ্ন দেখিয়েছি, সেটার বাস্তবায়ন ঘটবে। একটি গণমাধ্যমে আজকেই সংবাদ হয়েছে যে নাগরিক কমিটির মধ্যে 3টি গ্রুপ এখন ক্রিয়াশীল, যেহেতু আপনারা বলেছেন ডানো না বামও না, একটা মধ্যপন্থীর দল যারা কিনা বাংলাদেশপন্থী, তারা সবাই আপনাদের এই রাজনৈতিক দলে অংশগ্রহণ করতে পারবে। 3টি গ্রুপের কথা বলা হচ্ছে, অভ্যন্তরীণ সূত্রের দিয়ে বলা হচ্ছে এখানে রেফারেন্স দিয়ে, যে একটা গ্রুপ হচ্ছে যারা গণতান্ত্রিক ছাত্র শক্তি এবং ছাত্র অধিকার পরিষদের সঙ্গে যুক্ত ছিল, তারা জানিয়েছেন এমনটা বলছেন। একটা হচ্ছে আক্তারকে সমর্থন করছেন একটি গ্রুপ, আরেকটি গ্রুপ সমর্থন করছেন হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে, এবং আরেকটি গ্রুপ যারা কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির করতেন, একসময় শিবিরের যারা নেতা ছিলেন, তাদের একটি অংশকে তারা সমর্থন করছেন। এবং সেই জায়গায় 3টি গ্রুপ নিয়ে এক ধরনের মতানৈক্যটা একটু তীব্রতার দিকেই যাচ্ছে। যেমন গতকালকে যে মিটিংটি হয়েছিল, সেই মিটিংয়ে শিবিরের যে সমর্থিত গ্রুপটি, সেই গ্রুপের বেশ কয়েকজন অংশগ্রহণ করেননি বলেও কিন্তু গণমাধ্যমে সংবাদ এসছে। তাহলে এই 3 গ্রুপকে একসাথে করে সেই মধ্যপন্থার বাংলাদেশের জন্য কাজ করার যে স্বপ্ন দেখছেন। দেখুন, আমরা সেই মিটিংয়ে উপস্থিত ছিলাম। আমরা আরও এর আগে অনেকগুলো গ্রুমিং হয়েছে, মিটিং হয়েছে, সেই জায়গা থেকে আমরা এরকম কোনো গ্রুপ দেখি নাই যে আমাদের এই যে জাতীয় নাগরিক কমিটি কিংবা বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্যে গ্রুপ আছে। আসলে বাইরে যেগুলো আসে, এখানে আমরা এটা ধরে নিতে পারি যে একটা ষড়যন্ত্র হচ্ছে আমাদের মনোবল ভেঙে দেওয়ার জন্য, এই যে যোগ্য নেতৃত্বগুলো সামনে আসবে তাদের মনোবল ভেঙে দেওয়ার জন্য। আসলে আমাদের এই জাতীয় নাগরিক কমিটি কিংবা বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্যে কোনো গ্রুপ নাই। যেটা হচ্ছে আমাদের যে ভাইটাল যে পোস্টগুলো রয়েছে, আমাদের পার্টির যে পোস্টগুলো রয়েছে, সেগুলোতে আসার জন্য একটা প্রতিযোগিতা রয়েছে। এই প্রতিযোগিতা তো অবশ্যই ভালো, আমরা এটাকে খুবই ভালো চোখে দেখছি। তবে আশা করি যে এই আপনি যে সংকটের কথা বলছেন, এটা আসলে না, এটা ঠিক সংকট না, এক ধরনের প্রতিযোগিতার মাধ্যমে কিন্তু আমরা বলেছি যে অন্তর্বিরোধ তৈরি হচ্ছে। আমরা কিন্তু অন্তর্কোন্দল ব্যবহার করিনি। না, অন্তর্বিরোধ আসলে হয় নাই। আমরা এটাকে খুবই ভালো চোখে দেখছি। আশা করি এই ধরনের অন্তর্বিরোধ যেটা মানুষ বলছে, সেটা আসলে মিথ্যা এবং মিথ্যাচার চলছে। আমাদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের পার্টির আত্মপ্রকাশের মাধ্যমে বাংলাদেশের মানুষের সামনে আত্মপ্রকাশ ঘটবে। আমরা কোন দিকে আগাচ্ছি, আমাদের চিন্তাধারা কেমন, এবং আমরা কোন পথে নতুন আমরা আরো আলাপ করবো আপনার সাথে। একটু ববি হাজ্জাজ ভাই, আপনার কাছে আসতে চাই। আপনি এনডিএম এর চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, এবং এর আগে বাংলাদেশের রাজনীতিতে এক যুগেরও বেশি সময় ধরে আপনার পদচারণা, আপনি অনেক কিছুই দেখেছেন। নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন যারা কিনা এই আন্দোলনের সামনে সারিতে ছিলেন তাদের নেতৃত্বে, এবং আমি যেটা বললাম যে তাদের মধ্যে এখন নেতৃত্ব নিয়ে এক ধরনের আলোচনা কিংবা তাদের মধ্যে এক ধরনের টানাপোড়েন শব্দটা ব্যবহার করা ঠিক হবে কিনা আমি জানি না, তবে তাদের মধ্যে একটা প্রতিযোগিতা, তার ভাষায় যদি আমি বলতে চাই, এটিকে আপনি কিভাবে দেখছেন, এবং এই রাজনৈতিক দলের সামনে চ্যালেঞ্জ কি এবং তাদের সম্ভাবনা কতটুকু? প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সহ আমার সহ আলোচক এবং সময়ের পর্দায় যারা দেখছেন বা আগামীতে দেখবেন, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। প্রথমত, যে কোনো রাজনৈতিক প্রচেষ্টাকে আমি সবসময় সাধুবাদ জানাই, এবং তাদেরও গত বছর সেপ্টেম্বর অক্টোবরে তারা যখন প্রথম ডাক দিয়েছিলেন যে তারা পার্টি ফরমেশনে যাবেন, তখন থেকে আমি সাধুবাদ জানিয়ে আসছি। আর প্রতিযোগিতা থাকাটা সবসময় ভালো, তাদের ভেতরে এই প্রতিযোগিতা আছে। আমি জাস্ট একটা জিনিসের ছোট্ট একটু দ্বিমত পোষণ করব, যে জুলাই আন্দোলনে সম্মুখভাগে যারা নেতৃত্ব দিয়েছেন, স্পেসিফিক্যালি যে তরুণরা নেতৃত্ব দিয়েছেন, তাদের ভেতরে এক গ্রুপ এই দল ফরমেশন করছে। তাদের ভিতরে সবাই না, এগেন অনেক বড় আন্দোলন হয়েছে, অনেকে নেতৃত্ব দিয়েছেন অনেক জায়গা থেকে, বাট তাদের ভিতরে একটা গুরুত্বপূর্ণ গ্রুপ, তারা এই নতুন দল গঠন করতে যাচ্ছেন। এবং যতদূর আমি শুনতে পেরেছি যে ওই আন্দোলনের নেতৃত্বের ভেতরে হয়তো ছিলেন না, কিন্তু আরও অন্যভাবে ত্যাগ স্বীকার করেছেন বা অন্যভাবে তারা মেধার তালিকায় নিজেদেরকে উত্তীর্ণ করতে পেরেছেন, এরকমও অনেকে আছেন, যেটাকে আমি সাধুবাদ জানাই। কারণ রাজনীতিতে অনেক জায়গা থেকে বা সকল জায়গা থেকে ব্যক্তিত্বকে আসতে হবে, এবং একটা দলের রাজনীতিটাকে আরও সুদৃঢ় করতে, আরও মজবুত করতে এটার প্রয়োজন আছে। এবং তারা যেহেতু একটা নতুন দল করছেন, তারা তারুণ্যের এনার্জিতে দীপ্ত, সো তারা নিজেরা কিছু কথা তো বলবেনই যে বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত তারা করবেন, এটা একটা দলের কাজ না। বাট এগেন, আমার দল নিয়ে যখন আমি কথা বলবো, তখন নিশ্চয়ই আমি এইভাবেই বলবো যে বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা নিয়ে আসবো। ওনারা তারুণ্যের এনার্জির সাথে বলছেন, সেইটাকে আমি সাধুবাদ জানাই। আর ওনাদের দল ফরমেশনের ভিতরে নিশ্চয়ই ওনারা মাত্র এখন কয়েক মাস ধরে কাজ করছেন দল ফরমেশন করতে, কিন্তু আই এম শিওর এখানেও মেধার কমতি নেই।
অনেকেই মানে রাসেল আহমেদ আছেন, উনি একজন মেধাবী তরুণ, তার সাথে আপনি যতগুলো নাম বললেন সবাই মেধাবী তরুণ। বা এই যে আক্তারের নাম বললেন, আক্তারের সাথে আমি আগে থেকে কিছু দূর পরিচিত ছিলাম, কারণ ও আপনার কি বলার নাম, ছাত্র শক্তি, যেটা ছাত্র শক্তি, হ্যাঁ ছাত্র শক্তি, তার আগে আপনার গণ অধিকার, ছাত্র অধিকার পরিষদ, এগুলোর সাথে ছিল। তো সেখান থেকে আমি আক্তারের সাথে পরিচিত, ওনাদের অনেকের সাথে আমি পরিচিত না, বাট দেন আমাদের বয়সে আমরা ওনাদের বয়সী সবার সাথে পরিচিত থাকবার কথা না, হ্যাঁ। কিন্তু এই যে এই সবার মেধাগুলো যখন একসাথে আসে, তারপর জুলাই আন্দোলনে স্পেসিফিক্যালি ওই যে 6 জন প্রধান সমন্বয়ক ছিলেন যাদেরকে ডিবিতে ধরে নিয়ে যাবার জন্য, ওটাও কিন্তু একটা বড় কারণ ছিল যেখানে আন্দোলন আরো অনেক বেশি বেগবান হয়। যে তাদের হার না মানা মনোভাবটা, তারা ওখানে ভিতরে যে কি করেছেন এটা জানি না, আমার জানার দরকার নেই। পয়েন্ট হলো দে বিকেম আইকনস। আপনি আইকন স্টেটাসে যাওয়ার পর আপনি কি করেন না করেন এটা গুরুত্বপূর্ণ না। পয়েন্ট হলো তারা ওখানে ছিল এবং ওখানে থাকার জন্য তারা আইকন হয়েছেন, এবং ওই আইকনটা হবার কারণে মানে তাদেরকে বাঁচাবে এই কারণে কিন্তু পুরো আপনার আইনজীবী সমাজ নেমে এসেছিল, সুশীল প্রতিনিধিরা সবাই নেমে, আপনার হ্যাঁ আপনার এনজিও সেক্টর, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলেন, বা এখন আজকে যে উপদেষ্টা আছেন রেজওয়ানা চৌধুরী, তারপর আজকে যিনি ভট্টাচার্য, হ্যাঁ এনারা মানে উনি উপদেষ্টা নেই, বাট কমিশন চিফ আপনার ইফতেখারুজ্জামান, হ্যাঁ এনারা সবাই নেমে এসেছিলেন। আসিফ নজরুল সাহেব নাহলে আরো আগে থেকে রাজনীতির সাথে অনেক কিছুতে সম্পৃক্ত ছিলেন, কিন্তু রেজওয়ানা, অ্যাডভোকেট রেজওয়ানা উনি ছিলেন না, বা ইকোনমিস্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য উনি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন না, তারপর ইফতেখারুজ্জামান ওনারা ছিলেন না, কিন্তু ওনারা ওই যে 6 তরুণ তাদেরকে এই যে ডিবি হেফাজতে, হেফাজত এটা তো খুবই নোংরা একটা শব্দ, কারণ পুরো শব্দটার ব্যবহার, কিন্তু তাদের হেবিয়াস কর্পাস ভঙ্গ করে তাদেরকে জোর করে ধরে রাখা, এবং তাদেরকে হয়তো গুম করে ফেলতে পারতো, জাস্ট তারা ততক্ষণে অলরেডি ন্যাশনাল মিডিয়াতে এতটা পরিচিত হয়ে গেছে যে ওইখানে হয়তো আর সাহস করতে পারে নাই। কিন্তু ওই যে তারা এই 6 জন যে আইকনটা হয়েছিল, বা তাদের আগে মীর মুগ্ধ যে আইকনটা হয়েছিল, তারও আগে আবু সাইদ যে আইকনটা হয়েছিল, এই কয়জন আইকন যদি তৈরি না হতো, এবং হ্যাঁ একদিকে আপনি বলতেই পারেন যে এর ভিতরে যদি সবচেয়ে বড় স্যাক্রিফাইস মানে দাঁড়িয়ে স্ট্যান্ড দাঁড়িয়ে সবচেয়ে বড় স্যাক্রিফাইস হতো আবু সাইদের ছিল, কিন্তু কারোর স্যাক্রিফাইস কম ছিল না ইনাদের সবার। এবং ইনাদের সবার বাইরে যারা তখন ডিবির হেফাজতে ছিল না, আমি ধরেই নিচ্ছি রাসেল আহমেদ, উনি কি উনার সাহস দেখান নাই? উনি কি রাস্তায় নামেন নাই? সো এই যে এদের সবার স্যাক্রিফাইস, যেই কারণে আমি প্রথমেই বললাম যে সবাই যারা সম্মুখভাগে নেতৃত্ব দিচ্ছে তারা সবাই না, বা তাদের মধ্যে একটা অংশ। কারণ রাসেল আহমেদ যেখানে নেতৃত্ব দিচ্ছিল ওইখানেও আই এম শিওর আরো তরুণরা ছিল যারা রাসেল আহমেদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, বা রাসেল আহমেদ একটা এলাকায় দিচ্ছে আরেকটা এলাকায় দিচ্ছে। তরুণদের এত নেতৃত্বের গুণাবলী কিংবা সাহস, সেটা নিয়ে যে দলটি আসতে যাচ্ছে, জি সেটির আসলে সম্ভাবনা কি এবং তাদের সামনে কি চ্যালেঞ্জ আছে? সম্ভাবনা দ্বিমত করতে যাচ্ছিলাম যে আমাদের আন্দোলনের নেতৃত্ব দেয় একটা গ্রুপ না। আসলে দেখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম নিয়ে যখন আমরা আন্দোলনে রাজপথে নেমে আসি, সেই সময় কিন্তু আমাদের সাথে অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠন সহ অনেকে যুক্ত হয়েছিল। পরবর্তীতে তারা তাদের রাজনীতি করার জন্য ফিরে গিয়েছে। তো আমাদের যারা নতুন রাজনৈতিক দল নিয়ে আমরা চিন্তা করছি, তারা আমরা হচ্ছে আমি বলেছি যে জুলাই আন্দোলনে, স্পেসিফিক জুলাই আন্দোলনের কথা আমি বলছি, জুলাই আন্দোলনে যখন লক্ষ লক্ষ কোটি কোটি জনতা নেমে এসেছে এবং প্রথমে সব তরুণরা নেমে এসেছে, তো এই যে সব তরুণরা নেমে এসেছে, যেমন মনে করো যে যখন 18, 19, 20 যখন আমি আত্মগোপনে যাওয়ার আগে যখন আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে ছিলাম, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে 20-30 হাজার ছাত্র মিনিমাম চোখ বন্ধ করে, মানে আমার পিছেই তো, মানে আমার সাথে, আমাকে ওরা সামনে এগিয়ে দিয়েছিল, সেই হিসেবে আমি বলছি আমার পিছে, আমার সাথেই তো ছিল 20-30 হাজার ছাত্রছাত্রী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের। তো এই যে এই 20-30 হাজার ছাত্রছাত্রীর ভেতরে যারা তখন আমার সামনে গুলিবিদ্ধ হয়েছে, আমার সাথে গুলিবিদ্ধ হয়েছে, যারা বিকাল পর্যন্ত 18 তারিখ বিকাল পর্যন্ত রাবার বুলেট খেয়েছে, সন্ধ্যা থেকে অ্যাকচুয়াল লাইভ বুলেট খাওয়া শুরু করেছে, যারা 19 তারিখে লাইভ বুলেট খেয়েছে, মানে আমার চোখের সামনে ভাই যারা করেছে, এদের কেউ বা এদের অনেকেই হয়তো ওখানে নেই, তাই বলে তোমাদের গ্রুপ কোনোভাবে ছোট হয়ে যাচ্ছে না। আমি জাস্ট বলছি যে এখানে এত বড় একটা গণ আন্দোলনে 100, 200, 300 জনের নেতৃত্বে হয়নি, হাজারে হাজারে নেতৃত্বে দিয়েছে, এবং এই হাজারে হাজারে তরুণরা সবাই আবার এই রাজনৈতিক দলের সাথে নেই, বেশিরভাগ হয়তো রাজনীতির সাথেই নেই, তা হতেই পারে, অনেকে হয়তো অন্য কোনো রাজনৈতিক সংগঠনের সাথে আছে। আমি জাস্ট এগেন উনাদেরকে ছোট করা না, তাদের নতুন দলকে ছোট করে না, আমি জাস্ট বলছি যে তাই বলে আবার এই দলের বাইরে যারা আছেন, যারা অ্যাকচুয়ালি তারাও সাহস দিয়ে নেতৃত্ব দিয়েছেন, তাদেরকে হঠাৎ করে মার্জিনালাইজ করে নাম বাদ দিয়ে না। আমি বলছি সেই হিসাবে আমি বলেছি যে একটা অংশ এবং গুরুত্বপূর্ণ অংশ, অবভিয়াসলি আমি প্রথমেই বললাম যে সবচেয়ে আইকনিক ছিল, মানে প্রথমে আবু সাইদ,
তারপর মীর মুগ্ধ, তারপর আইকনিক ছিল যে 6 জনকে ডিবিতে ধরে নিয়ে গেল, যারা একদম প্রথম থেকে, নাহিদ, আসিফ, যারা প্রথম থেকে কোটা বিরোধী আন্দোলনের নেতৃত্বে ছিল, রাইট? সো এরা সব আইকনিক লিডারশিপে গেছে এবং এদের সাথে আজকে যারা আছেন তরুণরা, বা এই যে আক্তার যদ্দূর আমার মনে পড়ে, এগেন যদি আমি ভুল বলি আমাকে কারেক্ট করে দেবে, যদ্দূর আমার মনে পড়ে এই আন্দোলনের শুরুতে আক্তারকে আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যায়। আক্তারকে তুলে নিয়ে যায় বিধায় হয়তো আক্তার ওই জুলাই আন্দোলনের মধ্যে রাস্তায় অনেক বড় কিছু রাখতে পারেনি, কিন্তু তাছাড়া আমি 100% বিশ্বাস করি যে আক্তার যতক্ষণ পর্যন্ত ছিল রেখেছে অবদান, এবং যতক্ষণ পর্যন্ত থাকতো রাখতো অবদান। সো তাহলে আক্তারেরটাও ছোট হয়ে যাচ্ছে না, বাট ওই 6 জন আইকন হয়েছে। তো সেরকম আক্তার ওনাদের সাথে ছিল এবং এখন ওনাদের সাথে আছেন, হয়তো একসময় ওনাদের অনেকে নেতৃত্বও দিয়েছেন আক্তার, কারণ ওই জায়গায় ছিল। আবার অনেকে আছেন যেগুলো এটার সাথে ছিল না। এটা আসলে আর্গুমেন্টের বিষয়ই না, আমি জাস্ট বলছি যে ক্রেডিটটা আরো অনেকের আছে, সবার ক্রেডিট আছে। এবং এইখানে তাদের ভিতরে একটা গ্রুপ যারা মনে করেছেন, ওনারা যারা মনে করেছেন যা আমরা আন্দোলন করেছি, এখন আমরা আগামী রাজনীতিতেও অবদান রাখতে চাই, সো আমাদের আন্দোলনটা যেন অগস্টেই শেষ না হয়ে যায়, সাধুবাদ জানাই সেটাকে। এবং সেখানে তাদেরও যেহেতু একটা কম্পিটিশন আছে, উনি রাসেল আহমেদি বললেন, তরুণ কিন্তু সুন্দর করে বলেছেন, আমার খুব পছন্দ হয়েছে তার কথাটা, সুন্দর করে বলছে যে না, এই যে এই কম্পিটিশনটা, আমরা এই কম্পিটিশনটা কোনোভাবেই নেগেটিভলি দেখি না, এটাকে আমি সাধুবাদ জানাই। কারণ আমাদের দেশে বেশিরভাগ জায়গায় তো আমরা কম্পিটিশনকে নেতিবাচকভাবে দেখি, না আমার জায়গা, আমাকে কেউ ঠেলা দিবে কেন। যে তারা তরুণের একটা মানসিকতা নিয়ে এসছে যে না আমরা কম্পিটিশনই দেখতে চাই, আমাদের মধ্যে আমরা কম্পিট করে কে সবচেয়ে ভালো, কে সবচেয়ে নিজেকে প্রমাণ করতে পারবে, সে নেতৃত্ব দেবে। এটা তো সাধুবাদ, যেমন সাধুবাদ জানাচ্ছেন। বাংলাদেশে একটি বৃহৎ রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। তারাও আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির উদ্যোগে সাধুবাদ জানিয়েছে। একই সাথে তারা একটা সতর্কতা অবলম্বন করছে বিভিন্ন বক্তব্যে, যেটা তাদের চেয়ারপারসনও বলেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে সরকারের সাহায্য নিয়ে কোনো রাজনৈতিক দল গঠনকে তিনি খুব ভালোভাবে নিতে পারেন না, এবং অন্যান্যরাও একই কথাই বলছেন। সেই জায়গা থেকে আমি মূলত আপনার কাছে যে প্রশ্নটি ছিল, এই যে বিএনপির এমন একটি মনোভাব যে নতুন রাজনৈতিক দল গঠনের পর সেই রাজনৈতিক দলটার সাথে সরকারি সম্পৃক্ততা কতটুকু সেটি তারা খতিয়ে দেখবেন, রাজনৈতিক দলের নেতৃত্বে কারা থাকছেন সেটি খতিয়ে দেখবেন। এর মধ্য থেকে বাংলাদেশের যে রাজনৈতিক চরিত্র, এই চরিত্রে নতুন দল হিসেবে বাংলাদেশ পন্থা কিংবা মধ্যপন্থী দল হয়ে তাদের চ্যালেঞ্জটা কি ধরনের? দেখেন, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ওনারা কিপন্থী দল হবেন এটা ওনারা দলের কার্যক্রম শুরু করার পরই আসলে পরিষ্কার হবে। ওনাদের নেতৃত্বে যারা আছেন অনেকেই হয়তো চান মধ্যপন্থী, তাদের চিন্তা হয়তো মধ্যপন্থী, তারা হয়তো চান মধ্যপন্থী হতে, এবং ওনারা রাজনীতিতে নতুন পদার্পণ করছেন। ওনারা পদার্পণ করার পরই বুঝবেন যে রাজনীতিতে অনেক কিছু অনেকভাবে হয়। আজকে রাসেল আহমেদ নেতা, যদি নেতা হয়, বা যদি আমি ধরে নিচ্ছি সে অলরেডি নেতা, আমার সাথে তার আজকে প্রথম পরিচয়, তার জন্য আমি বলছি, বাট সে নেতা মানে সে গত 6 মাসে হলেও সে উপলব্ধি করেছে এখন আর সে নিজের মানুষ না। তার যদি 1000, 10,000, 1 লাখ ফলোয়ার থাকে, তাহলে ওই ফলোয়াররা যেই দিকে তাকে চাইবে, তার উপায় নেই ওই দিকে যাওয়া ছাড়া, তাছাড়া সে নেতা না কিন্তু। সো এখন আপনার যে কনস্টিটিউয়েন্সি, মানে আপনার কনস্টিটিউয়েন্স যারা, লিডারশিপ কনস্টিটিউয়েন্স, আমি এলাকা ভোটের কনস্টিটিউয়েন্স বলছি, আপনার কনস্টিটিউয়েন্স যারা, তারা যদি চায় আপনি বামপন্থী দল হবেন, আপনার কিচ্ছু করার নেই, আপনি বামপন্থী দল। শেখ মুজিবুর রহমান বামপন্থী ছিল না সারা জীবন, কিন্তু আফটার 67 যখন পুরো মুজিববাদী ছাত্রলীগ যখন নেতৃত্ব দেওয়া শুরু করলো, এবং মুজিববাদী ছাত্রলীগ যখন ফুল লেফটিস্ট ছিল, তখন হঠাৎ করে দেখা গেল শেখ মুজিব লেফটিস্ট হয়ে গেছে, তার কোনো উপায় নাই। এবং 72-এর কনস্টিটিউশন লেফটিস্ট সোশ্যালিস্ট কনস্টিটিউশন হিসেবে বের হয়ে আসলো। শেখ মুজিব জীবনে লেফটিস্ট ছিল না। সো এই যে নেতা, এগেন আমি শেখ মুজিব পজিটিভ নেগেটিভ আপনি উনি পছন্দ করেন বা আপনি পছন্দ করেন সেটার কথা বলছি না, বাট আমি বলছি আপনি যদি নেতা হন, তাহলে আলটিমেটলি আপনার কনস্টিটিউয়েন্টস যারা আছেন, ফলোয়ার্স যারা আছেন, বা পার্টিতে যারা আছেন, পার্টি মেম্বার যারা আছেন, তারা নির্ণয় করবে পার্টি লেফট না রাইট। হ্যাঁ, তবে আমি সাধুবাদ জানাই যে ওনারা অ্যাটলিস্ট চান পার্টিটাকে সেন্টার করতে, তাই বলে লেফট রাইট হলেও যে কোনো দোষ আছে তা না, বাট সেন্ট্রিস্ট। এটা কাছে শুনতে চাই, আপনি তো মূলত চট্টগ্রাম অঞ্চল সমন্বয় করেছেন আন্দোলনের সময়, এবং আমরা জানি যে চট্টগ্রামের প্রথম যিনি শহীদ হয়েছিলেন তিনি ছাত্র দলের ওয়াসিমের কথা আমরা জানি, এবং এরপরে আরও অনেকেই শহীদ হয়েছেন, আরও অনেকে আহত হয়েছেন। আমার প্রশ্নটা হচ্ছে, আপনি যেহেতু চট্টগ্রাম থেকে নেতৃত্ব দিয়েছেন, এবং বাংলাদেশের রাজনীতিতে কোর এবং পেরিফেরির যে ধারণাটা, অর্থাৎ সেন্ট্রাল লিডারশিপের ক্ষেত্রে দেখা যায় ঢাকা কেন্দ্রিক রাজনীতিটাকে গুরুত্ব দেওয়া হয়। আপনাদের যে রাজনৈতিক দলটি গঠন হতে যাচ্ছে, যেটি ববি ভাই খানিকটা বললেন যে আরও অনেকেই এর সাথে যুক্ত ছিলেন, যাদের একটা অংশ, গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই রাজনৈতিক দলটা গঠনে প্রক্রিয়া যুক্ত আছে। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে পেরিফেরি অঞ্চলের যে মানুষগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিল, তাদের এই দলে অবস্থান কীরকম সংহত হতে যাচ্ছে? দেখুন, আমরা যখন এই প্ল্যাটফর্মটা দাঁড় করাই, এই প্ল্যাটফর্মটা কিন্তু সারা বাংলাদেশে আন্দোলন করেছে,
এবং সারা বাংলাদেশে আন্দোলন হওয়ার ফলেই কিন্তু আমাদের গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। আমাদের যে নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে, এই রাজনৈতিক দলে সকল অঞ্চল থেকে মতামত নিয়ে এবং সকল অঞ্চলের নেতাদেরকে অন্তর্ভুক্ত করে, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে অন্তর্ভুক্ত করে আমাদের নতুন যে রাজনৈতিক দল সেটি আসতে যাচ্ছে। তো আমাদের চিটাগং এমন একটি জায়গা, আমাদের বাংলাদেশের লাইফলাইন। আমরা সবসময় দেখে আসছি যে আমাদের বাংলাদেশের রাজনীতি ঢাকা কেন্দ্রিক, কিন্তু এই যে চিটাগং আমাদের বন্দর, আমরা এটাকে এমনভাবে চিন্তা করছি যে এই চিটাগং বন্দর যেহেতু উপমহাদেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তারকারী একটি পোর্ট, সেই পোর্ট অর্থাৎ চিটাগং কেন্দ্রিক যদি আমরা রাজনীতি এমনভাবে সেটেলমেন্ট করতে পারি যার মাধ্যমে ভুটানের সাথে আমাদের যোগাযোগ হবে, ভারতের সাথে আমরা চোখে চোখ রেখে ব্যবসা করব, আমাদের বিভিন্ন দেশের সাথে আমাদের বাণিজ্য হবে, অর্থাৎ এই চিটাগংয়ের মাধ্যমেই কিন্তু হচ্ছে আমরা ভারতীয় উপমহাদেশের রাজনীতিটা ঠিক করতে পারি। আমরা যেমন সবসময় চিন্তা করি যে আমাদের ঢাকা কেন্দ্রিক রাজনীতির কথা, আমরা সারা বাংলাদেশ থেকে ঢাকায় এসে এখানে আমাদের রাজনৈতিক বন্দোবস্ত করি, এখানে আমাদের সমস্ত ধরনের পরিকল্পনা হয়, কিন্তু আমাদের বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ একটা স্থান হচ্ছে চিটাগং, এবং চিটাগং হচ্ছে বাংলাদেশের লাইফলাইন, যেখান থেকে বাংলাদেশের অর্থনীতির সিংহভাগ আসে। তো সেই জায়গা থেকে আমরা যদি আমাদের রাজনীতিতে এমন একটা সেটেলমেন্ট করতে পারি যেখান থেকে, এবং সেই ক্যাপাসিটি কিন্তু চিটাগংয়ের মধ্যে আছে, কারণ চিটাগং কেন্দ্রিক আপনি দেখেন চিটাগংয়ের দিকে কিন্তু ভারতের একটা চোখ আছে, চিটাগংয়ের দিকে কিন্তু হচ্ছে আপনার মিয়ানমার কিংবা আমেরিকার কথা বলেন তাদের কিন্তু চোখ আছে। তো আমরা সেই জায়গায় চিটাগংকে যদি আমরা হচ্ছে গুরুত্বপূর্ণ হিসাবে তুলে ধরতে পারি তাহলে আমরা চিটাগং থেকেই বাংলাদেশের রাজনীতি ঠিক করতে পারবো। পাশাপাশি দেখেন আমি চিটাগং অঞ্চলের মানুষের কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে এই যে বন্দর হচ্ছে আমাদের সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত একটা স্থানে, অর্থাৎ সিটি কর্পোরেশনের রোড ব্যবহার করে চিটাগং বন্দর, কিন্তু আমরা বিগত সময়ের সরকারের আমলে দেখেছি তারা বন্দরকে এমনভাবে ব্যবহার করেছে, তারা নিজেদের মতো করে ব্যবহার করে, সিটি কর্পোরেশনের যে হিস্সা সেটা দেয় নাই। সিটি কর্পোরেশন দেখেন বন্দর যেহেতু সিটি কর্পোরেশনের রোডগুলো ব্যবহার করে, কিন্তু সিটি কর্পোরেশনের রোডগুলো যখন নষ্ট হয়ে যায় সিটি কর্পোরেশনকেই সেটা ঠিক করতে হয়। এই যে সিটি কর্পোরেশন ঠিক করে, এটা থেকে কিন্তু হচ্ছে তারা বন্দর থেকে কোনো ধরনের হিস্সা পায় না। তো সেই জায়গা থেকে আমরা এমনভাবে চিন্তা করছি এই যে পোর্টকে যেভাবে সালমান এফ রহমান থেকে শুরু করে আওয়ামী লীগ, এই যে নওফেল থেকে শুরু করে নাসির থেকে শুরু করে তারা যেভাবে ব্যবহার করেছে সেই জায়গা থেকে বের করে নিয়ে এসে আমাদের চিটাগংয়ের মানুষের জন্য চিন্তা করতে হবে। চিটাগংয়ের মানুষের উন্নয়ন সাধনের জন্য আমাদেরকে সিটি কর্পোরেশনকে এমনভাবে ঢেলে সাজাতে হবে। পাশাপাশি সিটি কর্পোরেশনকে ঢেলে সাজাতে হলে আমাদের চিটাগং পোর্ট যেহেতু সিটি কর্পোরেশনের জায়গা ব্যবহার করে, সেই জায়গা থেকে সিটি কর্পোরেশনকে তার হিস্সা দিতে হবে। আপনি সেটি ঢেলে সাজাবেন, কিন্তু তার আগে তো আপনি যেভাবে ঢেলে সাজাতে চাচ্ছেন তার সাথে যেই ক্ষমতাবান কিংবা ক্ষমতাশালী যারা থাকবেন, দায়িত্বশীল যে সরকার থাকবেন, তাদেরও একটা ইতিবাচক সাড়া লাগবে। সেই সাড়া আদায় করার জন্য আপনাদের কার্যক্রম কি হবে আসলে? দেখুন, এই যে আমরা যারা তরুণ প্রজন্ম আছি, আমরা দেশের জন্য নিবেদিত প্রাণ, সেটা বাংলাদেশের মানুষ দেখেছে। তো সেই জায়গা থেকে বাংলাদেশের যে কোনো ধরনের সংকটে, বাংলাদেশের উন্নয়ন সাধনে, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সবসময় রাজপথে আছি এবং সমস্ত ধরনের দাবি আদায়ের ক্ষেত্রে আমরা সোচ্চার থাকব। তো সেই জায়গা থেকে আগামীতে যারা রাজনীতি ক্ষমতায় আসবে সেই ক্ষমতাকে আমরা অবশ্যই সবসময় প্রশ্ন করব, এবং প্রশ্ন করে আমরা বাংলাদেশের মানুষের সমস্ত ধরনের অধিকার সংরক্ষণের জন্য কাজ করব। তো আমরা আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা যেন এটা চিন্তা না করে, তারা যেন এটা ভাবতে না পারে যে আমরা আবার হচ্ছে আমাদের রাষ্ট্রকে আওয়ামীকরণ করব, আমাদের প্রশাসনকে আওয়ামীকরণ করব। তো কিংবা যে দল ক্ষমতায় আসবে তারা যদি তাদের মতো করে চিন্তা করতে চায় তাহলে তারা ব্যর্থ হবে। তো সেই জায়গা থেকে সমস্ত ধরনের প্রতিবন্ধকতা কাটিয়ে সকল রাজনৈতিক দলকে একসাথে হয়ে কাজ করতে হবে, দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে, বীর চট্টলার উন্নয়ন সাধনের জন্য কাজ করতে হবে। রাসেল, আমাদের সময় একদমই খুব অল্প। আমরা একটু হাজাজ ভাইকে আপনার ববি ভাই আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে, যেহেতু তিনি ক্ষমতার কথা বললেন, সরকারের কথা বললেন, আমরা দেখতে পাচ্ছি ছাত্র সংগঠন যারা আন্দোলনের সাথে যুক্ত ছিল তাদের বাইরে বিএনপি সহ বড় একটা অংশই হচ্ছে প্রতিনিয়ত নির্বাচন দেওয়ার জন্য দাবি জানিয়ে যাচ্ছে, এবং সেটি হচ্ছে জাতীয় নির্বাচনের জন্য দাবি জানাচ্ছে। আজকেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি লালমনিরহাটের তিস্তাপাড়ে একই কথাই বলেছেন, নির্বাচন না হলে আসলে সংকট কাটবে না। আপনার মন্তব্য কি দল হিসেবে? এনডিএম কি মনে করে যে নির্বাচনটা কি? এনডিএম মনে করে, এবং এটা আমরা আসলে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা আছেন ইনক্লুডিং
মাননীয় প্রধান উপদেষ্টা, ওনাদের সবার কাছেই যতবার পেরেছি, ইনক্লুডিং গত পরশু দিনের আমাদের যে ঐক্যমত কমিশনের আলোচনা ছিল, প্রথম আলোচনা ছিল, সেখানেও বারবার করে পরিষ্কার করেছি যে দেশ জাতির আপনার সামনের ভবিষ্যৎ সঠিকভাবে তৈরি করবার জন্য আমাদের শীঘ্রই একটা নির্বাচন প্রয়োজন। অ্যাপার্ট ফ্রম দ্য ফ্যাক্ট যে প্রত্যেকটা আন্দোলন ছিল এই দাবির আন্দোলন, অ্যাপার্ট ফ্রম দ্য ফ্যাক্ট যে কোনো ধরনের সংস্কার, এবং আজকে আমাদের নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিল আলম মজুমদার অত্যন্ত শ্রদ্ধেয় একজন লোক, উনিও আজকে পরিষ্কার করেছেন যে কোনোভাবেই নির্বাচন এবং সংস্কার সাংঘর্ষিক না। সো তাহলে নির্বাচন এবং সংস্কার যদি সাংঘর্ষিক না হয়, যদি গত 15 বছরের সকল আন্দোলন নির্বাচন কেন্দ্রিক হয়ে থাকে, যদি আপনার জুলাই আন্দোলন ফাইনালি এই যে এক দফা আন্দোলনটা যখন হলো যে এই সরকার হাটাও মানে কি, মানে জনগণের দাবি পূরণ করো, জনগণের দাবি কি এটা তো জনগণকে জিজ্ঞেস করো, জনগণকে জিজ্ঞেস করার উপায় কি, নির্বাচন। সো সবভাবেই নির্বাচন প্রয়োজন। একই সাথে এখন যে অন্তর্বর্তীকালীন সরকারটা আছে ওনাদেরকে সম্পূর্ণ শ্রদ্ধার সাথেই বলছি যে ওনাদের এই কাঠামোটাই কখনো ছিল না লম্বা সময় সরকার পরিচালনা করবার। সো যখন কাঠামোতেই নেই লম্বা সময় সরকার পরিচালনা করবার, তখন লম্বা সময় সরকার পরিচালনা করতে গেলে অনেক ধরনের প্রবলেমস ওনারা ফেস করবেন, যেটা ওনারা করে আসছেন। এবং যেই কারণে দেখেন, মনে করেন আজকেও আমরা দেখেছি জুলাইয়ের আহতরা আপনার শাহবাগে আন্দোলনরত ছিলেন, আবার সর্ট অফ এই যে শিক্ষক সমাজ তারা গত কয়েক মাস ধরে আন্দোলন করে যাচ্ছে, আজকে তারাও আন্দোলনে ছিলেন। অনেক ধরনের এটার দোষারোপ কিন্তু আমি অন্তর্বর্তীকালীন সরকারকে করছি না, কারণ তাদের দ্বারা আসলেই হয়তো সম্ভব হয়নি এবং এই কাঠামোতে তাদের দ্বারা সম্ভব হয়তো না, কিন্তু তাহলে এগুলোরও তো সলিউশনে আসতে হবে। এবং এই সলিউশনগুলো পৌঁছবার জন্য একটা সঠিক রাজনৈতিক নির্বাচিত শক্তিশালী সরকারের অত্যন্ত প্রয়োজন এবং মানে খুব জলদি প্রয়োজন। সো যত শীঘ্রই নির্বাচন দেয়া যায় সেটাই আমরা প্রত্যাশা করেছি আপনার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, এবং একই সাথে এটাও প্রত্যাশা যে জাতীয় নির্বাচন যেন আপনার স্থানীয় নির্বাচনের আগে হয়। সেটার জন্য কি কি প্রতিকূলতা সেগুলো আমরা পরিষ্কার করেছি। এক হলো অবভিয়াসলি স্থানীয় নির্বাচনের আপনার লেজিটিমেসি, দুই হলো জাতীয় নির্বাচন মানে স্থানীয় নির্বাচন এখন যেভাবে সাজেস্টেড হচ্ছে করতে হবে, সেভাবে করতে হলে যে আইনগুলো বদলাতে হবে সেটাও জাতীয় নির্বাচন হওয়ার পরই একমাত্র বদলানো সম্ভব। 3 নম্বর হলো লোকাল লেভেলে স্থানীয় নির্বাচনে যে প্রতিকূলতা, স্পেশালি আইন শৃঙ্খলা রিলেটেড জনিত যত প্রতিকূলতা সম্মুখীন হতে পারি আমরা, এগুলো অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা স্পেশালি এখন যে কাঠামোগত অবস্থা তাতে হ্যান্ডেল করা সম্ভবই না। সেটা আর একটা। 4 নম্বর আসেন যে এখানে একটা সুযোগ চলে আসবে যে যেই আওয়ামী লীগকে, এবং আমি পার্সোনালি মামলাও করেছি, এখনও কাজ করে যাচ্ছে যে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে না পারে। সরকার আমার সাথে একমত হচ্ছে না এবং সুশীল সমাজের অনেক অংশই হয়তো আমার সাথে একমত হচ্ছে না, কিন্তু এই জায়গাটায় হয়তো ছাত্ররাও মানে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা হয়তো আমার সাথে একমত, এই জায়গাটায় আমরা একমত, অনেক জায়গায় হয়তো আমরা একমত, কিছু জায়গায় দ্বিমত থাকতেই পারে, সবার থাকে। তো এই জায়গাটাতেও যে তাদের লোকজন তখন সুন্দরভাবে, কারণ টাকা পয়সা তাদের কাছে আছে, লোকাল মাসলও তাদের কাছে এখনো যে সব হারিয়ে গেছে তা না, সো তারাও উঠে আসার একটা সুযোগ পাবে। সো বড় দাগে অনেকগুলো প্রবলেম আছে যেই কারণে জাতীয় নির্বাচনটা স্থানীয় নির্বাচন আগে হওয়া প্রয়োজন, এবং এর আগে আপনাকে বললাম কি কারণগুলো জন্য যে জাতীয় নির্বাচন যত শীঘ্রই সম্ভব হওয়া প্রয়োজন। কিন্তু সংস্কারের যে কথা বলে এই সরকার ক্ষমতা এসেছিল, সংস্কার কমিশনের রিপোর্টকে বলে এসছে 6 মাসে, আরো 6 মাস লাগবে সেগুলো একীভূত করতে এবং সেই সংস্কার। আচ্ছা, এখানে আমি জাস্ট ছোট্ট করে বলি। 1 নম্বর হলো সংস্কারের কোনো প্রমিস নিয়ে এই সরকার আসে নাই। একটা সরকার পড়ে গেছে, রাতারাতি আমাদের একটা সরকার দরকার ছিল, তো রাতারাতি একটা সরকার দরকার ছিল বলে এই সরকারকে বসানো হয়েছে। এবং এখানে তারাও এটাতে সম্মতি ছিল, মানে তাদের যারা সম্মুখভাগের নেতৃত্ব, মানে এই ওনাদের অর্গানাইজেশনে যারা সম্মুখভাগের নেতৃত্ব ছিলেন, রাজনৈতিক মণ্ডলে আমরা যারা ছিলাম, এবং আরও সুশীল সমাজ কিছু, এবং আমাদের বিদেশি বন্ধুরাও যে এটাতে সহযোগিতা আমাদের করে নাই তা না, অনেকে সহযোগিতা নিয়ে আমরা এই সরকারটা বসেছি, কারণ ইমিডিয়েট একটা ভ্যাকিউম ছিল। আপনি দেখেন 5 তারিখ থেকে 8 তারিখই তো সরকার ছিল না, সো ওই ভ্যাকিউমটা ফিল আপ করার জন্য, এবং এর জন্য কিন্তু এটাকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার বলি। এটা স্পেশাল দায়িত্বের সরকার, এটা ওইটা সরকার না, কিন্তু এটা অন্তর্বর্তীকালীন সরকার যে একটা ভ্যাকিউমটা ফিল আপ করতে হবে। কিন্তু এর ভিতরে ওনাদের কাছ থেকে আমাদের কিছু প্রত্যাশা নেই বা ছিল না তা না। কি প্রত্যাশা ছিল? যে একটা সুন্দর নির্বাচনের জন্য তো কিছু কাজ করতে হবে, এবং এইটা একটা সুযোগ, এই যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়টা একটা সুযোগ যেখানে আসলে আমরা সংস্কার নিয়ে আলোচনায় বসতে পারি, সংস্কার নিয়ে এগ্রিমেন্টে আসতে পারি, এবং সেই এগ্রিমেন্টগুলো কিছু যদি অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করতে পারে খুব ভালো, না হলে একটা এগ্রিমেন্টে জেনারেল কনসেনসাসে চলে আসলে আগামী নির্বাচিত সরকার, সেটা যেই হোক, ওনাদের নতুন দল হোক, বিএনপি হোক, এনডিএম হোক, যেই হোক, তারা যেন প্রতিজ্ঞাবদ্ধ থাকে
জনগণের কাছে যে তারা এই সংস্কারগুলো বাস্তবায়ন করবেন। কিন্তু এখন এই সংস্কারগুলো কমিশনগুলো যে 6 মাসের রিপোর্ট দিয়েছেন, আমি তাদের সাধুবাদ জানি, হয়তো এই রিপোর্টটা আরও আগে দেওয়া যেত, বাট ফেয়ার এনাফ, ওনারা নিখুঁত রিপোর্ট দিতে চেষ্টা করে 6 মাস লেগে গেছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই রিপোর্টে কনসেনসাস আনতে কোনোভাবেই 6 মাস লাগবে না। কেন লাগবে না? কারণ এটা আমি গত পরশু দিন ওনাদের সাথে আলোচনা করেছি যে প্রত্যেকটা দল, কারণ এখানে তো রাজনৈতিক কনসেনসাস দরকার, ইনক্লুডিং তাদের দল, তারা নতুন দল ফরমেশন করে ফেলতে পারলে, ইনশাল্লাহ করেও ফেলছেন তারা, আমরা কনসেনসাসের টেবিলে বসবো। 6টা কমিশন বা 12টা কমিশন, প্রত্যেকটা দল থেকে ওই কমিশনের জন্য একটা করে প্রতিনিধি চাইবেন, ওই প্রতিনিধিদের নিয়ে ওই কমিশন বসবেন, প্রত্যেকটা আইটেমের উপরে ভোটিং হবে, যেটার উপরে সবাই ইউনানিমাস ভোটিং হয়ে গেছে, এটাতে কনসেনসাস রিচড। এইটা যেগুলোতে ইউনানিমাস আসেনি সেগুলো কত শতাংশ এসেছে, যদি মেজরিটি আসে তাহলে কিভাবে ইউনানিমাস আনা যায় এইটা নিয়ে একটু আলোচনায় বসতে পারি। যেটাতে মেজরিটি কনসেনসাস আসে নাই ওটা আপাতত বাতিল করা ছাড়া আর কোনো উপায় নাই। এই রিলেটেড যদি আমরা এগিয়ে যাই তাহলে এইটা 1 মাসের মধ্যে পুরো প্রসেস শেষ করা সম্ভব। ঠিক আছে, 1 মাসের জায়গায় আমি 3 মাস সময় দিলাম, যদি 6 মাস লাগে 6 মাসই দিলাম, এখন ফেব্রুয়ারি মাস, 6 মাস তো ভাই অগাস্ট, তাইলে তো এই বছর সুন্দরভাবে নির্বাচন সম্ভব। যেতে চাই যেটা আপনি জনাব রাসেল, আপনার ববি ভাই যেটি বললেন যে সংস্কারের কোনো ম্যান্ডেট নেই, সরকার আসেনি, কিন্তু আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটির কাছ থেকে কিন্তু আমরা বারবারই একটা বক্তব্য শুনি, সংস্কারের বিকল্প নেই, সংস্কার ছাড়া নির্বাচন হওয়া সম্ভব না। তাহলে এই দাবিটি কোত্থেকে আপনারা করছেন, কিংবা আসলে কি সরকারের সংস্কারের ম্যান্ডেট ছিল না? দেখুন, আমরা স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে, প্রত্যেকটা নির্বাচনের পরই বিরোধী দল বলেছে যে নির্বাচন সুষ্ঠু হয় নাই, এবং নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর দমন পীড়ন করেছে, এবং আমাদেরকে দেখতে হয়েছে এমন একটা করে সময়, যেমন 1990 সালে আমাদেরকে গণঅভ্যুত্থান দেখতে হয়েছে, যদি তারপর 2024-এ আমাদেরকে গণঅভ্যুত্থান দেখতে হলো, আমাদেরকে রক্ত দিতে হলো, বারবার যদি আমরা এভাবে রক্ত দিই এবং প্রত্যেকটা সরকার ক্ষমতায় আসার পরই যদি দমন পীড়ন করে এবং এই সব যখন চলতে থাকে, তখন আমরা বলতে পারি আমাদের এই রাষ্ট্রে, আমাদের এই দেশে সংস্কারের প্রয়োজন রয়েছে। সেটা আমাদের নির্বাচন কমিশন সংস্কারের প্রয়োজন রয়েছে, আমাদের রাজনৈতিক দলগুলোকে সংস্কারের প্রয়োজন রয়েছে। প্রশ্নটি ছিল সরকারকে সংস্কারের ম্যান্ডেট নিয়ে এসেছিল কিনা, যেটি ববি ভাই বললেন। হ্যাঁ, নিশ্চয়ই আমাদের এই শহীদেরা রক্ত দেওয়ার মাধ্যমেই এই সরকারকে ম্যান্ডেট দিয়েছে, অবশ্যই সংস্কারের জন্য ম্যান্ডেট দিয়েছে। কারণ এই সংস্কার যদি সম্পাদিত না হয়, তাহলে আমাদের এই রাষ্ট্রে বারবারই আমাদেরকে রক্ত দিতে হবে, আমাদেরকে 2018 দেখতে হবে, আমাদেরকে 2024 দেখতে হবে, 2013 দেখতে হবে। তো সেই জায়গা থেকে আমরা যদি সংস্কার সম্পাদন করতে না পারি, সংস্কার করতে না পারি, এই সরকার যদি সংস্কার করতে না পারে, তাহলে আমাদেরকে আবারও কোনো না কোনো সময় গিয়ে রক্ত দিতে হবে, আবারও কেউ না কেউ, কোনো না কোনো সরকার, কোনো না কোনো দল ফেসিস্ট হয়ে উঠবে, স্বৈরাচার হয়ে উঠবে। সেই জায়গা থেকে আমরা যে সংস্কারের কথা বলি, আমরা সেই সংস্কারটাই আগে চাই। সেটা কতদিনের মধ্যে করতে চান, কিংবা কতটুকু সংস্কার চান? আমাদের এই যে 50 বছরের যে জঞ্জাল, এই জঞ্জাল দূর করার জন্য আমরা যদি 3 মাস, 6 মাস, 1 বছরকে খুবই পর্যাপ্ত সময় মনে করি, তাহলে আমরা মনে করছি যে এটা কোনোভাবেই ঠিক না। কারণ এই 50 বছরে যেভাবে আমাদের রাষ্ট্রে জঞ্জাল জড়িয়ে গেছে, প্রত্যেকটা দপ্তরের পরতে পরতে দুর্নীতি, প্রত্যেকটা দপ্তরে বিভিন্নভাবে আমলাতান্ত্রিক জটিলতা, এই জটিলতাগুলো নিরসনের জন্য আমাদেরকে সংস্কারের প্রয়োজন রয়েছে। আমাদের প্রত্যেকটা দপ্তরের দুর্নীতি নিরসনের জন্য আমাদের সংস্কার রয়েছে। তো সেই জায়গা থেকে আমরা যদি সংস্কার সম্পাদন করতে না পারি, সংস্কার করতে না পারি, তাহলে আগামীতে আবার যে সরকার ক্ষমতায় আসবে, সেই সরকার আবার স্বৈরাচার উঠবে। এবং এটা আমরা নিশ্চিত করে বলতে পারি, কেননা আমরা এই যে আমাদের যে শহীদেরা, তাদের যে আত্মত্যাগ, তাদের আত্মত্যাগই বলে দেয় আমাদের আগামীর বাংলাদেশে সাম্য, ন্যায়, মানবিক মর্যাদা নিশ্চিত করতে হবে এবং বৈষম্য নিরসন করতে হবে। এই বৈষম্য নিরসন করার জন্য, সাম্য, ন্যায় ও মানবিক মর্যাদা নিশ্চিত করার জন্য আমাদের এই সরকার যেভাবে এগিয়ে যাচ্ছে, যেভাবে কাজ করে যাচ্ছে, আমরা আশা করি এর ফ্রুটফুল ফলাফল আমরা দেখতে পাবো। সময় তো শেষ হয়ে এসেছে, আপনাকে আমি ছোট্ট একটা প্রশ্ন করবো, একটু এক বাক্যে অথবা অল্প কথায় উত্তর দিবেন। সেটি হচ্ছে, আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেই নতুন ছাত্র সংগঠনের কথা বললো, সেটি বলেছে তারা দলীয় লেজুর ভিত্তিক হবে না এবং একই সাথে স্বাধীন ছাত্র সংগঠন হবে। এর মধ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের বোধহয় সমাপ্তি ঘটতে যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, যদি লেজুর ভিত্তিক না হয়, স্বাধীন প্ল্যাটফর্ম হয়, তাহলে নতুন যে রাজনৈতিক দলটি আছে সেটির সাথে একই কার্যপ্রক্রিয়া তারা কেন নতুন ছাত্র সংগঠন গঠন করছে, কিংবা আসলে উদ্দেশ্যটি কি এখানে? দেখুন, আমাদের বিগত সময়ে, আমি ছাত্রলীগ, ছাত্রদল কিংবা অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠনের কথা যদি বলি, তারা যেভাবে হলরুম কালচার, গেস্ট রুম কালচারের মাধ্যমে আমাদের ছাত্র রাজনীতিকে ধ্বংস করে দিয়েছে, সেই ধ্বংসের জায়গা থেকে আমাদের ছাত্র রাজনীতিকে পুনরুজ্জীবন ঘটার জন্য আমরা নতুন একটি ছাত্র
সংগঠন করতে যাচ্ছি এবং এই ছাত্র সংগঠন অবশ্যই শিক্ষার্থীদের শিক্ষা নিয়ে কাজ সেটির সাথে কি করবে। নতুন দলের কোনো যোগাযোগ থাকবে না থাকবে না? না, নতুন দলের সাথে আমাদের কোনো এই ছাত্র সংগঠনের লেজুর ভিত্তি থাকবে না। আশা করি ছাত্র রাজনীতির যে স্বরূপ, ছাত্র রাজনীতির যে পরিধি, সেই বিষয়গুলো নিয়েই এই রাজনৈতিক ছাত্র সংগঠনটি কাজ করবে। জনি ধন্যবাদ রাসেল আহমেদ আপনাকে। ববি ভাই, আপনার জন্য আর 1 মিনিট সময় আছে, যদি আপনি তার কথার প্রেক্ষিতে কিছু বলতে চান। আমি ছোট্ট করে একটু বলতে চাই। প্রথমে আমি আবার সাধুবাদ জানাই রাসেল আহমেদকে, তারা তারুণ্যের শক্তি নিয়ে একটা কাজ শুরু করছে এবং বাস্তবতা কতটা কঠিন এটা হয়তো বুঝতে ওনাদের একটু সময় লাগবে, বাট আমি বিশ্বাস করি ওনারা বুঝবেন এবং খুব ভালোভাবে কাজ করবেন। কিন্তু একই সাথে আমি যে ছোট্ট একটা কথা বলতে চাই যে যারা রক্ত দিয়েছে এবং হাজারে হাজারে রক্ত দিয়েছে, হ্যাঁ আমি নিজে দিয়েছি, হয়তো এখনো বেঁচে আছি, সুন্দরভাবে আছি, বাট রক্ত আমারও পড়েছে, হ্যাঁ আমার দলের অনেকের পড়েছে। সো ম্যান্ডেট, আমরা সবাই সংস্কার চাই, আমরা সবাই, আজকে সে চায়, আমি চাই, আমি শিওর আপনিও চান, যে আপনি এখন এই জায়গায় আছেন বলে, কিন্তু ম্যান্ডেট এই সরকারকে সংস্কারের কেউ দেয় নাই। এই সরকার বসানো হয়েছে যেন নেক্সট এই দেশ সরকারবিহীন না থাকে নেক্সট নির্বাচন পর্যন্ত, এবং এই সংস্কারের ম্যান্ডেট এখন সবার হাতে, উনাদের হাতেও, এই তরুণদের হাতেও, উনাদের রাজনৈতিক মানে কার্যকলাপের মাধ্যমে ওনারা সংস্কার করবেন, আমরা করব, সরকার এসে করবে। অনেক ধন্যবাদ ববি ভাই, অনেক ধন্যবাদ রাসেল আহমেদ আপনাকে। আমরা প্রত্যাশা করি যে রাজনৈতিক দলটি গঠন হতে যাচ্ছে, সেটি যেই স্বপ্ন নিয়ে গঠন হবে সেটি বাংলাদেশের স্বপ্ন পূরণ করতে পারবে, এবং একই সাথে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে সেটি সবশেষে বাংলাদেশের কথাই বলবে, বাংলাদেশকে নিয়ে ভাববে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।